মেয়েটি বসে আছে সেই সন্ধ্যা থেকে। এখন রাত প্রায় 2টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসর রাতে সব মেয়ে হাজারো স্বপ্ন নিয়ে ঢোকে, কিন্তু মেয়েটির ব্যাপারটি ভিন্ন। সে স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছে। মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, জাংকুক তাকে মেনে নেবে তো, নাকি সারা জীবন মনে মনে বাঁচতে হবে তাকে। মেয়েটির নাম তেয়াং, সবাই আদর করে তে বলেই ডাকে। জিয়ন জাংকুক তার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছে, মুহূর্তেই যেন সব ওলটপালট হয়ে গেল। কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো, আজই বিয়ের পিড়িতে বসতে হলো তাকে। দুই বোনকে একসাথে বিদায় দিলেন তার বাবা মা। পরিবারের ছোট মেয়েটি, তাই তার ভাগে আদরটাও বেশি ছিল, সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানো শব্দ পেলে বুঝতে পারে জাংকুক এসেছে। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটলো। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। তে চুপচাপ বসে আছে, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে জাংকুক বলে ওঠে, তেয়াং, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। জাংকুক শান্ত গলায় কথাগুলো বলে ওঠে। তে কি বলবে ভেবে পাচ্ছে না। জাংকুক শব্দ কত সহজে তার ঘাড়ে দিয়ে দিল, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নয়, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎই গায়ে কিছু পড়ায় তের ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলো জাংকুক তার শরীরে টাকা ছড়ে ফেলেছে। জাংকুক চিল্লিয়ে বলে ওঠে, আরো টাকা চাই? বলো, আরো চাই? কত টাকা দিলে মুক্তি দেবে আমায় বলো? তের চোখের পানি আর বাদ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। তার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। এসব নাটক বন্ধ করো, এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আরে হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দেখুন আপনি চুপ, একদম চুপ। আর একটা কথা না, জানো আমার তোমার প্রতি ঘৃণা হয়। তুমি সব জানার পরেও কিভাবে এমনটা করতে পারলে? ছি। বলে জাংকুক বেলকনিতে চলে গেল। দেখে কিছু বলার সুযোগই দিল না। খুব ক্লান্ত লাগছে আজ তার, শরীর নয় মনটা বড্ড ক্লান্ত। বিছানার এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন করলো তারা তার সাথে এমন? লাইফটাকে যদি এডিট করা যেত, তাহলে 25 সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতো তে তার জীবন থেকে, সাথে জাংকুক নামের এই মানুষটাকেও। তে কলেজ শেষে বাসায় গিয়ে দেখে চারিদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিল না সে। ইয়নজনকে জিজ্ঞেস করে বলে ন্যান্সিকে দেখতে আসছে, তার জন্যই এত আয়োজন। তে আশ্চর্য হয়। ন্যান্সিকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু তাদের বাসায় কেন? সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ে নাই সে, তার মধ্যে এত ঝামেলা। বিকেলে ছেলে পক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলে তের বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25 সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবেই বউ নিয়ে যাবে তারা। সেই 25 সেপ্টেম্বরই যে তের জীবনের কাল হবে তা তখন বুঝতে পারেনি সে। বিয়ের আর 10 দিন বাকি মাত্র। কাজিনদের মধ্যে তেই সবচেয়ে ছোট, আর ন্যান্সি বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা 25 সেপ্টেম্বর। সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। তে নিজেও লাল কাতান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিল। বরপক্ষরা চলে আসে, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে তের সব কাজিনরা রীতিমতো ক্রাশড। আর সে একজনই ছিল জাংকুক। তেও যে আর চোখে তাকায়নি তা না, সেই লেভেলের ক্রাশও খেয়েছিল, কিন্তু নিজের বড় বোনদের জিনিসে চোখ দেওয়ার সাহস হয়নি। তাই প্রথম থেকেই ভাইয়া বলে মেনে নিয়েছিল। তে ইয়নজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎই কেউ একজন বলে ওঠে, জুন। ইয়নজন মনে হলো চমকে উঠল। পেছনে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। তার চোখ ছলছল করছিল। তে একবার তার মা, আরেকবার বয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিল। লোকটির চোখও ছলছল করছে। তে আরো অবাক হলো যখন দেখলো তার মা লোকটিকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে শুরু করলো। তে মনে মনে ভাবছে লোকটিকে এর আগে তো কখনো দেখেনি। ইয়নজন কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, তুমি এমন কেন করলে? বলো কেন? এতটা ভালো হওয়া কি দরকার ছিল? তুমি কত খুঁজেছি আমি, জানো? জানি তো। ইয়নজনের মাথায় হাত বুলিয়েই কথাটা বলে ওঠে, না জানো না, তুমি তুমি জানো না, কিচ্ছু জানো না। কোথায় ছিলে তুমি বলো? উত্তর দাও। 28টা বছর কম সময় নয় তো। এত বছর পর ফিরেই বা কেন এলে? কেন? আমি আজ সব হিসাব নেব তোমার থেকে। আচ্ছা নিও, আগে শান্ত হও। সবাই দেখছে তো, লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনো বাচ্চাই রয়ে গেলে জীবন।
লোকটার কথা শুনে তের চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি, তের ভাইয়ের বয়স 27, বোনের 20 আর তার 17। এত বড় ছেলে মেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? তে মনে মনে ভাবছে, আচ্ছা এই লোকটা আমার প্রাক্তন নয় তো? এমা ছিছি, নিজের মাকে নিয়ে কিসব ভাবছি? তাছাড়া আমার জানা মতে বাবা মার তো লাভ ম্যারেজ ছিল, তাহলে ওনার সাথে প্রেমে বা কখন করলো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যেভাবে জঞ্জন করছে, আর কি বা ভাবা যেতে পারে? আমি শুধু নানু ভাইকেই জোর নামে ডাকতে শুনেছি, তারপর ইনি। তে এগুলো ভাবছিল, তখনই সুবিন সামনে এসে দাঁড়ায়। তের হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি ইয়ঞ্জনের প্রাক্তন হয়, তাহলে তার বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দিবে। ভয়ে তের গলা শুকিয়ে কাট। তে চোখ খিচে বন্ধ করে রেখেছে। এখন নিশ্চয়ই বাংলা সিনেমার মতো ফাইটিং শুরু হবে। কিন্তু কোনো শব্দ না শুনে চোখ পিটপিট করে খোলে। যা দেখলো তাতে সে মোটেও প্রস্তুত ছিল না। সুবিন লোকটিকে জড়িয়ে ধরে আছে। সব তের মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজের বউয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নেবে এমন পুরুষ মানুষ আছে তের জানা ছিল না। হঠাৎই সুবিনের কথায় ভাবনার ছেদ ঘটলো। তেমা, এ তোমার আরেম মামু। তে চিনতে পারলো না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বলল, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। তুমি বিয়ে করনি, মানে পরিবার? আরে তোমার ভাবি এসেছে, সাথে 2 ছেলেও। দাঁড়াও পরিচয় করিয়ে দিই। কিছুক্ষণ পরে একজন বয়স্ক মহিলা আর 2জন ছেলে তেদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিল জাংকুক। তের বুঝতে বাকি রইল না সে মামুর ছেলে। আরেম পরিচয় করিয়ে দিল। সুগা, জাংকুক তার 2 ছেলে। সুগা ব্যবসায় হাত দিয়েছে, জাংকুক অনার্স করছে, এবার ফাইনাল ইয়ার। জিন ইয়ঞ্জনকে দেখে জড়িয়ে ধরলেন। আরেম নাকি জিনকে ইয়ঞ্জনের কথা রোজ বলতো। তের এখন নিজের গালেই নিজের চর মারতে ইচ্ছে করছে। সে না জানে কি না কি ভাবছিল। আজানের শব্দে বাস্তবে ফিরে এলো তে। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এতক্ষণে খেয়াল করলো জাংকুক রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হবেই। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়লো জাংকুক তো কাল রাতে বেলকনিতে গিয়েছিল। দৌড়ে বেলকনিতে গিয়ে দেখলো জাংকুক ফ্লোরে পড়ে ঘুমাচ্ছে, পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটাই মোচড় দিয়ে উঠলো। জাংকুককে ডাকা সাহস করে উঠতে পারলো না তে। যদি রেগে যায়? জাংকুককে তে বরাবরই ভয় পায়। এই যে প্রথম দিনের কথা। বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরে ইয়ঞ্জন তেকে রুমে পাঠায়। তার ফোনটা নাকি রুমে ফেলে এসেছে। তেও নাচতে নাচতে চলে গেল ফোন আনতে। হঠাৎই শাড়ির আঁচল টান পড়ায় পেছনে তাকিয়ে দেখে শাড়ির আঁচলটা রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে চেনা দরজাটা হালকা খুললো। তের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই চোখ বুজেই দিল এক চিৎকার। সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। তে ভয়ে ভয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেল। চোখ দুটো হালকা খুলে যা দেখলো তাতে তার মনে হলো পুরো বাস ছাড়টাই তের মাথায় ফেলে দেওয়া হয়েছে। ছিছি, এটা তো জাংকুক, তার আপুদের ক্রাশ। সেসব কি করছিল? তে মনে মনে ভাবে, ছিছি, থ্যাংক গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আমার কচি হাতটা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল। তার ভাবনার ঘোর কাটলো জাংকুকের আরেক ধমকে। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? তে ভয়ে ভয়ে কোন রকম বলল, আপনারা এখানে কি করছিলেন? কেন দেখতে পাওনি? রোম্যান্স করছিলাম, আর তুমি আমাদের ডিস্টার্ব করছো। জাংকুক চোখ গরম করে তের দিকে তাকায়। জাংকুকের চোখের দিকে তাকিয়ে তের তো চাই অবস্থা। কোন রকম একটা ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে ডিস্টার্ব করিনি আসলে। চুপ, একদম চুপ। জাংকুকের ধমকে তে রীতিমতো কেঁপে উঠলো। মুখটা কাদো কাদো করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, জাংকুক, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন? রোজ, তুমি চুপ করো। দোষ যখন করেছে ওকে তো শাস্তি পেতেই হবে। তে শাস্তির কথা শুনে এবার কেঁদেই দিল। কাদো কাদো গলায় বলল, ভাইয়া প্লিজ, আমি মারবেন না। আমি আর জীবনে কাউকে ডিস্টার্ব করবো না, আর কাউকে বলবো না যে আপনার। তেকে থামিয়ে দিয়ে জাংকুক আবারও ধমক দিয়ে উঠলো, এই চুপ, খবরদার কানবা না। কান্না করলে আরো কঠিন শাস্তি দিব। এবার চুপ করে ফোপাতে ফোপাতে বলল, কি শাস্তি দিবেন আমায়? তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা শুনে তে বিস্ফোরিত চোখে তাকালো জাংকুকের দিকে। পেটালো চোখ বলে কি, এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে যাবো কেন? আচ্ছা। তে ভয়ে ভয়ে বলল, কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? তে অবাক চোখে তাকিয়ে রইল। পাশ থেকে রোজ বলে ওঠে, জাংকুক, তুমি না দিন দিন
শেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছো এসব? চলো তো, সবাই খুঁজবে। না জান, আমার পাওনা রয়ে গেছে তো। বলেই রোজের দিকে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেল। তের দিকে তাকিয়ে একটা রামধমক দিয়ে বলে বাইরে গিয়ে দাঁড়াতে। তেও বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লো আর বিড়বিড় করে জাঙ্কুকে 14 পুরুষ উদ্ধার করতে লাগলো। এটা রোম্যান্স করলে ভালো কথা, দরজায় যে লক নামক একটা জিনিস আছে সেটাকে জানিস না নাকি? আবার আমাকে বকে যত সব আবাল জনগণ। এটাই ছিল তের সাথে জাঙ্কুকের প্রথম কথা। দরজায় কড়া নাড়ার শব্দে তের ভাবনার সুতো কাটলো। জিন তেকে ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:30 বেজে গেছে। এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারেনি সে, তাই আর দেরি করে না। জাঙ্কুকের ঘুমন্ত মুখটা একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছেটাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গে করে নিচে চলে আসে। জিন আর জিমিন কিচেনেই ছিল। জিন তেকে দেখেই বুকে টেনে নিল। এতক্ষণ তার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। জিমিন তো রীতিমতো বরফের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। নেবেই বা না কেন? সে বরাবরই শান্তশিষ্ট সংসারী মেয়ে, আর তে তার ঠিক উল্টো। জিমিনকে সবসময় তে মজা করে বলতো, আপু বিয়ে তো তোর দেবরকেই করবো, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? জিমিন জবাবে শুধু মিষ্টি হাসতো। নিয়তির খেলায় আসতে সত্যিই জিমিনের দেবরের বউ, কিন্তু এই নিয়তিটা যে তের জীবনের কাল হবে কে বা জানতো। জিনা জিমিন টেবিলে খাবার গোছাচ্ছে, তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেও বাসার মতোই আদর পাচ্ছে, কিন্তু যাকে পারতারও না তেকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে তো দেখে সহ্যই করতে পারে না। জিনাটাকে তে ফিরে তাকায়। জিন এক কাপ কফি তের হাতে ধরিয়ে দিয়ে বলে, জামা জাঙ্কুককে কফিটা দিয়ে ঝটপট নিচে আসতে বল। ভয় মাখা দুরু দুরু বুক নিয়ে তে এগিয়ে গেল রুমের দিকে। জাঙ্কুক এখনো একইভাবে ঘুমাচ্ছে। কয়েকবার ডাকার পরে যখন শুনলো না, তখন কিছুটা বিরক্ত হয়ে জাঙ্কুককে হালকা ধাক্কা দিতেই চোখ খুললো। কিছুক্ষণ ভ্রুকুচকে তে দিকে তাকিয়ে থেকে ছট করে উঠে বসলো। জাঙ্কুকের চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছে তে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কফি মা। আর কিছু বলার সুযোগ তে পেল না। তার আগে গরম কফিতে ঝলসে গেল তার হাত। বাবা মা আপু আর ভাইয়ের আদরের পরিটি ছিল তে। ফুলের টোকাও পড়তে দেয়নি তের গায়ে। আর আজ তে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। চোখ থেকে পানি পড়ছে অবিরল। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? তে যে একজন মানুষ, তেরও যে কষ্ট হয় এটা হয়তো জাঙ্কুক ভুলেই গেছে। নিজের কষ্টটাকে তের কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। তে কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বদ্ধ উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই তের পোড়া লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠল তে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মনে হচ্ছে তের ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। তের চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে ওঠে, এই এই মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকে হাত করতে চাও? লাস্ট বারের মতো ওয়ার্ন করছি তোমায়, বিয়ে তো করেছো, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু আর শুধুই রোজের, বুঝতে পারছো তুমি? তারপর হাত ছেড়ে আবারও চিৎকার করে বলে ওঠে, তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এইসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? বলেই তার ছেলে হাসি হাসে জাঙ্কুক। এবার তে আর চুপ থাকতে পারলো না। নিজের পরিবারকে কেউ তার সামনে নিঃসন চোখে অপমান করছে আর তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে জাঙ্কুকের কলার চেপে ধরলো। জাঙ্কুকের রক্তচক্ষু চাহনি তে নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর ভয় নয়। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার জাঙ্কুক, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলছিলেন? আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি, ইচ্ছে করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি রোজকে এতই ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করলে তো আপনি আটকাতে পারতেন বিয়েটা। কেন আটকানি? কিসের লোভে? শরীরে? তে চাচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার গলা ধরার? তে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, সাহস? সাহসে দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করেন বেটা? নিশ্চয় বলবেন বাবা মার মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে, আরো কত কিছু। তো মিস্টার জাঙ্কুক, বাবা মা কি আপনার একার আছে? আমরা কি আকাশে টুপ করে পড়েছি নাকি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? তার কি পাথর নাকি টাকা দিয়ে ওগুলো অনলিমিট করে রেখেছে? আর কি যেন বলছিলেন? টাকা। আই স্পিট অন ইওর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে? আপনি বলবেন আমি ড্যাং ড্যাং করে আপনার কাছে চলে যাব। আমি আপনার মতো থার্ড ক্লাস
রুচি বহন করি না। আরে আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নেহাত বাবা মার মুখে দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোন লোককে আমিতে তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ ছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবে। ভেবেছিলাম রোজাপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোন সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট? বলে কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলো তে। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি তার নেই। রুম থেকে বেরিয়েই কয়েক দফা জোরে জোরে শ্বাস নিল। ও মাই তে, আই এম প্রাউড অফ ইউ। বাহ, ব্রেভ গার্ল, পুরাই নোবেলের ছক্কা মেরে দিয়েছিস। ওয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছা করছে লুঙ্গি ডান্স দিয়ে। ইস, আরে কে কোথায় আছিস, আমার প্রশংসা কর। এসব ভাবতে ভাবতে বিশ্বজে একটা হাসি নিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলো তে। কিরে ছোট রাখবো, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? তে অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে বলে ফেলে, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? কথাটা বলেই তে বুঝতে পারলো রং জায়গায় রং কথা বলে ফেলেছে। ছি ছি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কি বলে ফেলা? আল্লাহ মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশে ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছে, সবাই মিটি মিটি হাসছে, ইভেন আরিমো। তে আজকে বুঝতে পারছে লজ্জা কাকে বলে, কত প্রকার কি কি। এর আগেও তের ফুলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাকে। সেদিনও এই জাঙ্কুক খাটাসটার জন্য, আর আজও। সেদিন জাঙ্কুকদের ফুল ফ্যামিলি তেদের বাসায় ইনভাইটেড ছিল। জিমিন আর সুগার বিয়ের কথা চলছিল। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই জেনে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাবে, কে একজন পিছন থেকে হ্যাচকাটা নিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত দেখে দেওয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরলো। ভয় মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইম বেরিয়ে আসবে। চোখ পিট করে যা দেখলো তাতে ভয় চক্রবৃদ্ধি হারে শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছে তে, যাকে তে জমের মতো ভয় পায়। সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় থেকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট। শরীরে একটা বাটতাল জড়িয়ে তের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে। মাত্রই সাড়া নিয়েছে সে। ফর্সা মুখটা হালকা লাল থাকায় চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলছে। কিন্তু তের প্রশ্নটা হলো, তাকে এখানে কেন আনা হয়েছে? আর এভাবে চেপে ধরে থাকারই কারণটা কি? মেয়ে হিসেবে অবশ্যই তার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো তার রাগ ভয়ের নিচে চাপা পড়ে গেছে। এই ব্যাটা যে লুচো নাম্বার 1, সেই সন্দেহ তের প্রথম দিনই ঘুচে গেছে। জাঙ্কুক যে হাই লেভেলের বেশরম সেটা আজ জানা হয়ে গেল তের। ভয় আর লজ্জায় না পারছে জাঙ্কুককে কিছু বলতে, না পারছে তার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও তের পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তারপর তের নেমুখ হারাম হাট তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। জাঙ্কুকও কিছু বলছে না, তাই ভয়ে ভয়ে তেই বলে উঠল, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোয়েশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে আমার বড় একটা প্ল্যান আছে। মানে কি প্ল্যান? এই মেয়ে, কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে? লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোর মাথায় কি আসলে কয়েকটা তার ছিল নাকি? হাউ ক্যান ইউ থিংক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তাই মাথায় ঘুরবে। ভূমিকে জানাতেই হবে। তে থতমত খেয়ে গেল। প্রচুর লজ্জা লাগছে। ছি ছি, সত্যি তো সে অনেক বেশি ভেবে ফেলেছে। কিন্তু তে মোটেও সারাদিন সিরিয়াল দেখে না। আচ্ছা, জাঙ্কুকের মাকে কি জন্য বিচার দিবে? কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যে এসব চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে ফুপির জানার পুরো অধিকার আছে। আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? বলেই জাঙ্কুক চোখ টিপে, না প্লিজ মাকে কিছু বলবেন না প্লিজ। বিশেষ করুন আমি মোটেও এমন কিছু ভাবিনি। তে মাথা নিচু করে করুণ গলায় বলে, কেমন কিছু? ওই তো। বলতে গিয়ে তে দেখে জাঙ্কুক মুখ চেপে হাসছে, তাই কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? ওকে, বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক এ ডিল, ইউ নো না, গিভ এন্ড টেক। বলে বাঁকা হাসি দেয় জাঙ্কুক। কি করতে হবে? সিম্পল। তোমার রুমে একটা পার্সেল রেখে এসেছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় রোজকে দেবে। আমি আপনাকে পাবো কোথায়? অবাক হয়ে প্রশ্ন করে তে। আমাদের ভার্সিটিকে দিয়ে আসবা। কি? আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার চেয়ে আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ও
ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। আমি যাব না বলেই তে অন্যদিকে মুখ ঘোরায়। চাও যেতে যেতে বলে, ওকে যেও না, আমি যাচ্ছি ফুপির কাছে, কত কিছু বলার আছে। এই না না, আমি যাব। গুড গার্ল। হঠাৎই সুগা রুমে ঢুকে জাংকুকদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সুগাদের জন্য চা নিয়ে এসে জিমিন জাংকুকে এভাবে দেখে চার কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। জিমিনের চিৎকারে আর কাপ ভাঙা শব্দে সবাই রুমে এসে হাজির।